ইনি হলেন ঘটোৎকোচ ওরফে ঘটা, মানে ঘটিরাম ঘোষ। ওনার কাজ হলো নদে জেলার বিখ্যাত নামজাদা ভূতনাথ কুণ্ডুর 60 বিঘে মতন কচুবান পাহারা দেয়া আর কাঁচা কচু কচকচ করে খাওয়া। তবে বেশ রহস্যজনক এর চেহারা। আর উনিই হলেন সেই ভূতনাথ কুণ্ডু। নদে জেলায় যার রয়েছে 60 বিঘের মতন কচুবন, তবে তা সত্ত্বেও তার মাথার উপর রয়েছে দুজন লোককে লোপাট করে দেবার মতো মারাত্মক অপরাধ। আর উনি হলেন গোয়েন্দা দীপক। উনি এই রহস্যের সমাধান করবেন। তবে চলো বন্ধুরা, দেখে নি দীপক কিভাবে এই রহস্যের কিনারা করতে পারেন। সকালবেলা সবে চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজটা খুলেছে দীপক। তখনই তার নজরে পড়ল বড় বড় কালো অক্ষরে লেখা কচুবনের রহস্য ঘনীভূত। 3 কলম জোড়া হেডিং, কচুবনের রহস্য। কচুবনের রহস্য, কচুবনের রহস্য। ও হ্যাঁ, মনে পড়েছে। মাথাভাঙা নদীর ধারে কচুর বাগিচা থেকে একটা মালিনীর উদ্দেশ্য হয়েছিল না মাসখানেক আগে? সেই রহস্য তো আজও সমাধান হয়নি। দীপক নিজেও একজন গোয়েন্দা মানুষ। মনটা তার আনচান করে উঠল সেই বহুদূরের কচুবনের জন্য। সে ভাবতে লাগলো, যাবে নাকি একবার দুটো মানুষ একই জায়গার থেকে লোপাট। খুবই যেন অদ্ভুত লাগছে তার কাছে। সকাল সকাল খেয়ে নিয়ে ব্যাগ হাতে বেরিয়ে পড়ল দীপক। নদে জেলার বিখ্যাত মানকচুর জন্ম এই মাথাভাঙ্গার ধারে ধারে। মাঠকে মাঠ, শুধু কচু আর কচু। যেমন 2 হাত 2.5 হাত করে লম্বা, তেমনি মোটা যেন হাতির সুরের মতো। নদে জেলার লোকে যাক করে বলে, ধান 1 বছর না হলেও মরবো না, খেতে যদি কচু গজায়। এমনই ডাক সাইটে নদে জেলার কচু। তার ভেতর আবার ভূতনাথ কুণ্ডুর কচু সবচেয়ে নামজাদা। সে কচু নাকি কাঁচাই খেতে হয়, রেঁধে খাওয়া আর কারো বড়াতে জোটে না। রাত্রে বসে রাঁধুনিই নাকি সবটুকু সাবার করে দেয়। সন্ধে হয় এমন সময় দীপক এসে দাঁড়ালো ভূতনাথ কুণ্ডুর বাড়ির সামনে। ভূতনাথ কুণ্ডুর চেহারা মোটেই ভূতের মতো নয়। বেশ চালাক চতুর তুখোড় মানুষ। দীপকের সঙ্গে 2-1টা কথা হতেই জোর গলায় বলে উঠল, ও কিছু না মশাই, কিছুই না। দুনিয়া তো চোরেরই মেলা। চুরির সুবিধা না পেয়ে বিরক্ত হয়ে অন্য জায়গায় চলে গেছে হয়তো। তবে থানায় জানিয়েছেন কেন? থানায় না জানালে তো আর কাগজে ওঠে না। আহা, বুঝলেন না? আমি যেটা বুঝছি অন্য সবাই তো সেটা বুঝছে না। সবাই বরং উল্টে দোষ চাপাচ্ছে আমার উপরেই। সবাই বলছে আমি নাকি ওদের বিক্রি করে দিয়েছি আরাকাঠিদের কাছে। এই এত এত বাদ হচ্ছে যে প্রতিবাদের তলায় তো 101টা করে নরমুন্ডু দিতেই হয়। তাই গায়ে গায়ে 2.5 কাঠি করে মানুষ কেনবার জন্য এইসব কথা বলছে বুঝি গায়ের লোকে? বিশ্বাস করুন মশাই, বিশ্বাস করুন, 1 কিলো বাড়িয়ে বলছি না। তাই ভেবে চিনতে থানায় খবর দিয়েছিলাম, তদন্ত হোক। আমি তাদের বেঁচে দিয়ে থাকি তো আমার জেল ফাঁসি যা হবার হোক। আর যদি না দিয়ে থাকি পুলিশই খুঁজে বার করুক না যে লোক দুটোর কি হলো। তো আপনি বলছেন লোক দুটো বিরক্ত হয়ে চলে গিয়েছে? তা তো বলছিলামই। আপনি তো এদেশের লোক নন, কি করে জানবেন বলুন? চোরেরা বজরা নিয়ে নিত্যি রাতে ঘাটে ঘাটে ঘোরে। হরেক ঘাট থেকে কচু তুলে নিয়ে যায় বজরা ভরে, চুরি করে বেচে দেয় মালিরাই। আমার ধরুন 60 বিঘের কচু বাগান, রাত্রিরে সম্পূর্ণ আবাদটা পাহারা দিই কি করে? তা বটে, কিন্তু আপনি যে বলেছিলেন আপনার এখানে নাকি ওদের চুরির সুবিধা হয় না। সুবিধে আগে বিলক্ষণ ছিল মশাই, কিন্তু ঘটাকে আনার পর থেকে ওরা আর কেউ হালে পানি পাচ্ছে না। ঘটা? হ্যাঁ মশাই, ঘটা, ঘটিরাম ঘোষ। এদেশে বাড়ি নয় লোকটার। যেমন পালোয়ান তেমনি বিশ্বাসী। ও হলো আমার ম্যানেজার বলুন, হেডমালি বলুন, সব কিছু। রাত্রিরে ঘুমোয় না। এ মাথা থেকে ও মাথা এই 60 বিঘে কচু বাগান
অনবরত চক্কর দেয়। কি করে আর কার্তিক বনমালী বাবা জীবনেরা চুরি করবেন বলুন তো? কার্তিক আর বনমালী ওরা কে? ওরাই বুঝি নিরুদ্দেশ হয়েছে? হ্যাঁ, প্রথমে কার্তিক সে ঘটা আসার আগের থেকেই ছিল। ঘটা আসতেই 3 দিনের দিন ভেঙে পড়লো, বুঝলেন মশাই। তারপর প্রায় মাসখানেক পর পেলাম বনমালীকে। যেদিন এলো তার পরদিনই। অথচ একটা দুটো মানুষ না থাকলে এই 60 বিঘে জমির দেখাশোনা কেমন করে হয় বলুন তো? কত কাজ আছে, কোপানো ঝোপানো, পুরনো গাছ তোলা, নতুন গাছ বসানো, কত মেহনত। তা লোক পাচ্ছেন না বুঝি? আমায় রাখুন না, যতদিন ভালো লোক না পান। চুপি চুপি বলল দীপক। এক মুহূর্ত হতভম্বের মতো চুপ করে থেকে আবার হে হে করে হাসতে লাগলো ভূতনাথ বাবু। হাসালেন মশাই? তা হাসছেন কেন? হাসি নয়, হাসি থামান। এ থানার লোক না হলেও আমি পুলিশেরই লোক। থানার দারোগা টারোগার চাইতেও অনেক উঁচু পদের লোক আমি। কাগজে খবরটা পড়ে নিজে থেকেই এসেছি এ রহস্যের কিনারা করবার জন্য। আপনিই তাদের আর কাঠির হাতে বেঁচে দিয়েছেন, নাকি চুরির সুবিধে না পেয়ে তারা নিজেরাই গা ঢাকা দিয়েছে? সেটা খুঁজে বার করাই আমার কাজ। আর সে কাজ করতে হলে দিন কতক আমার এখানে থাকার দরকার আছে। আপত্তি করবার কারণ কিছু থাকতে পারে না আপনার। তা আপত্তি করবার কারণ কিছু না থাকলেও একটি কারণ কিন্তু আছে আপত্তি করার, দীপক বাবু। সেটা হলো এই যে মাটি কোপানো আপনার মতো ভদ্রলোকের দ্বারা হবে? অথচ কাজ করতে না পারলে কিন্তু ঘটার এক চাটিতে কখন আপনার মুন্ডুটা ছিঁড়ে পড়ে যাবে আপনি টেরও পাবেন না। ভূতনাথ বাবুরও আপত্তিকে আমল না দিয়েই দীপক নিজে নিজেই বহাল হয়ে গেল কচুবনের মালির পদে। একখানা ছেঁড়া ধুতি আর একটা তালি দেয়া ফতুয়া পরে কেরোসিনের হেরিকেন হাতে নিয়ে হাজির হলো গিয়ে ঘটা ওরফে ঘটিরামের দরবারে। খানিকটা পচা পাক ডোবা থেকে তুলে নিয়ে গায়ে মুখে মাথায় চুলে পুরু করে মেখে নিতে ভোলেনি সে। বাগিচার ঠিক মাঝখানে একখানা খড়ের চালা, তারই সামনে মাটিতে বসে আস্ত একটা মানকচু চিবিয়ে খাচ্ছিল ঘটা ওরফে ঘটিরাম ঘোষ। তার চেহারা দেখে অজ্ঞান হবার জোগাড়। মানুষ না দত্তি কিছুই বোঝা যায় না। সে মনে মনে ভাবলো ঘটা না হয়ে এই লোকের নাম হওয়া উচিত ছিল ঘটোৎকোচ। হেরিকেনের মিটমিট আলোতে ছোট ছোট লাল চোখ দুটো জ্বলে উঠল ঘটোৎকোচে। কচু জীবনের ফাঁকে শব্দ দুটো অতি কষ্টে বেরুলো বুনো মোষের আওয়াজের মতো ঘটার মুখ থেকে। দাদা, আমি তোমার নতুন মালি। তা বেশ বেশ বেশ। তা শুধু শুধু মনিবের কেরাসিন পোড়াস কেন রে? আধারে থাকতে ভয় লাগে বুঝি? তাড়াতাড়ি আলো নিভিয়ে দিয়ে দীপক বলল, না না, ভয় আবার কিসের? জায়গাটা নতুন তো, তাই পথঘাট দেখে নেবার জন্য ওটা জেলেছিলাম। সব চেনা হয়ে গেলে। ও সব চেনা অচেনা বুঝি নে বাপু, আমার চোখ তো আধারে জ্বলে রে। কচুবনের মালি হতে হলে ওই রকমই দরকার। তা তোর নাম কি? আগে আগে দাদা সলু, সলু সাবুই। ওই কোথায় ঘর আমার জানিস নে? এইখান থেকে দুটো মালি। কথা শেষ না করেই কটমট করে তাকালো ঘটা। দীপক স্পষ্ট দেখতে পেল ঘটার চোখ ঠিক যেন হুলো বেড়ালের চোখের মতো জ্বলছে। সে বললে, কই জানি নে তো। কি হয়েছে দুটো মালি? বাঘে খেয়েছে? খেয়েছে খেয়েছে। বলতে বলতে তড়াক করে লাফিয়ে উঠল ঘটা। বাঘে কি কিসে খেয়েছে তা কে জানে বাপু, মোদ্দা কথা খেয়েছে। দীপক কথাটা শুনলেও তার মানেটা মাথায় আনতে পারলো না চট করে। মন তখন তার অন্যদিকে। ঘটার আকারটা কত বড় ঘন অন্ধকারে বোঝা যাচ্ছে না ঠিক করে, কিন্তু সামনের আকাশ তার চোখ থেকে আড়াল হয়ে গেছে যেই না ঘটা দাঁড়িয়েছে। তা তুই খাবি কি? আমি তো কচু খাই, দেখতেই পেলি। শুধু কচু খেয়ে থাকো, শুধু কচু? এত ধান চাল এদের জেলায়, মাথা ভাঙায় এত মাছ, কচু? তা খেতে হয় তো মাংস। তা গুরুর নিষেধ আছে, মাসে 1 দিনের বেশি মাংস খাওয়া আমার বারণ। হাসতে হাসতে ঘটা জমাট অন্ধকারের ভেতর কোথায় যে মিলিয়ে গেল ঠাহর করতে পারলো না দীপক।
হাতের হেরিকেনটা আর জ্বালানোর ভরসা পেল না সে। ঘটার নিষেধ আছে। আন্দাজের উপর নির্ভর করে মনিবের বাড়ির দিকে পা বাড়ালো হোঁচট খেতে খেতে। আজ রাতটা ওখানেই খাওয়ার কথা। খুব গোপনে খাবার দাবার বন্দোবস্ত করবে ভূতনাথ বাবু। বাড়ির গিন্নি পর্যন্ত টের পাবে না। মনে যেন সন্দেহ না হয় দীপক মালি ছাড়া অন্য কিছু। ভূতনাথের বৈঠকখানা ঘরে টর্চের আলোয় চলছে হাত মুখ। এক ছড়া পাকা কলা, এক ঠোঙ্গা মুরগি, এক বাটি দুধ নিয়ে খাওয়া শেষ করে দীপক। তা ভূতনাথ বাবু কার্তিক কোন তারিখে নিরুদ্দেশ হয়েছিল মনে আছে আপনার? 15ই ফাল্গুন। আর বনমালী? 15ই চৈত্র। ঠিক 1 মাস পর। ভূতনাথ বাবু একটু থেমে হিসাব করে মনে মনে। তাই তো দাঁড়ায়, আগে তো এ নিয়ে মাথা ঘামায়নি। তারিখ দুটো যে মিলে গেছে। তা তো বটেই। চলি এইবার। ভূতনাথ বাবু এইবারে কাঁদো কাঁদো হয়ে বললেন, বিদেশি ভদ্রলোক আপনি, এ আপনার কি খেয়াল বলুন তো? আপনার যদি কোনো বিপদ ঘটে লোকেই বা কি বলবে, আর আমার নিজের মনকেই বা আমি কি বোঝাবো? আরে ভূতনাথ বাবু, আপনার কোনো চিন্তা নেই। এখনো দিন সাথে আমার কোনো ভয়ের কারণ নেই। আপনি ভাববেন না অত। দিন সাথে মানে আজ হলো 8ই বৈশাখ। আপনি বলতে চান এই 7 দিন আমি পুরোপুরি নিরাপদ। যা কিছু ঘটবার তা ঘটবে 15ই বৈশাখ। মাসে 1 দিন মাত্র মাংস খায় ঘটোৎকচ। ওদিকে দীপকের ঘটার পাশাপাশি ঘুমোবার জায়গা। যতবারই ঘুম ভাঙলো ঘটোৎকচের হাঁক শুনতে পেল অনেক দূরে। সে শুয়োর তাড়াচ্ছে সারা রাত ধরে। হট হট হট, হট হট, চল চল চল, হট হট হট, হট হট, চল চল চল। এইখানে লাইন করে গর্ত করে যাও। 1.5 হাত গভীর, 1 হাত লম্বা, 1 হাত চওড়া। গর্ত করে মাটিটা ধুলো করে রেখে দাও। এরপর ওতে সার মেশাবো। তার উপরে ওখানে নতুন চারা বসাবো। ওসব গর্তে সার দেওয়া শেষ হয়েছে? কোন সব গর্তে? হঠাৎই গোল ভাটা চোখ দুটো রক্তের মতো লাল হয়ে উঠল ঘটোৎকচের। হাতে মুঠি পাকিয়ে সে এক পা এগিয়ে এলো দীপকের দিকে। তড়াক করে দীপক পিছনে সরে গিয়ে আঙ্গুল দিয়ে ওধারে পুরনো গর্তগুলো দেখিয়ে দিল। আরে ওই যে ওই গর্তগুলো। তুমি রাখলে নাকি ঘটাদা? নতুন মানুষ আমি। তুমি যদি সব বাতলেই না দেবে তাহলে কাজ শিখবো কি করে? ঘটোৎকচ ঘোত করে উঠল। ঠিক যে কাজটি বলবো সেই কাজটি করবি, বুঝলি? অন্য কাজ শিখতে গেছিস কি মেরে খুন করে দেব। সারাদিনে দীপক গর্ত করলো অনেকগুলি। আবার ঘটা যখন নদীতে নাইছে বা কচু চিবোচ্ছে আঙ্গিনায় বসে, সেই সময়ে পুরনো গর্তের মাটি সরিয়ে তলা পর্যন্ত দেখে তারপর আবার সেই মাটি গর্তের ভেতর দিয়ে ভরাট করে দিল। 6-6টা দিন পেরিয়ে গেছে। আজ 15ই বৈশাখ। ভূতনাথ বাবু হঠাৎ আজ সকালে একবার সাইকেলে চেপে থানায় গিয়েছিল দারোগা সাহেবকে বিশেষ কিছু ব্যক্তিগত কথা বলতে। রাত তখন গভীর। ঘটোৎকচ ঘুমিয়ে আছে সেই সন্ধে থেকে। আজ আর সে কচুও খায়নি। রাত দুপুরে ঘটোৎকচ উঠে দাঁড়িয়ে দীপকের বুকের উপর বসে মুখটা বেঁধে ফেললো তার। একবার গো গো আওয়াজ করে তারপরই একেবারে নিস্তব্ধ হয়ে গেল সে। দীপক 1 মিনিটের জন্য ঘুমায়নি। বুকের ভেতরটা তার ধরাস ধরাস করছে। এই কি শেষ? ওরা ঠিক সময় মতো এসেছে তো? তৈরি হয়ে আছে তো? না যদি থাকে তবে 1 মুহূর্তের ভেতরই সব শেষ হয়ে যাবে। ঘটোৎকচ তাকে তুলে নিয়ে গেল কচু বনে। মাটিতে ফেলে ছোড়া তুলল দীপকের টুটিতে বসাবার জন্য। ছোড়া ওই কচু বনেই লুকোনো ছিল। হঠাৎ ছোড়ার ফলাটা ঝকমক করে উঠল কেন? এই আধারে
লাফিয়ে উঠল ঘটোৎকচ। টর্চের আলো পড়ছে কোথা থেকে, দুরুমদুম পিস্তলেরও আওয়াজ। সঙ্গে সঙ্গে পিছন ফিরে লাফ দিল ঘটোৎকচ, যেখানে দারোগা দাঁড়িয়েছিল। পরক্ষণে ভূতনাথ উঠল আর্তনাদ করে। একটা মনে তার গলার নালি ছিঁড়ে নিয়েছে ঘটোৎকচ। ঘটোৎকচের বিশাল শরীরের ধাক্কা খেয়ে ভূতনাথ সোজা গিয়ে পড়েছে মাটিতে। এক মাসের পর আজ আমার পারুন, তাতে বাগড়া দিতে এলি? গা গা করে এই কথা বলেই ভূতনাথের রক্ত চোচো করে চুষে খেতে লাগলো সে। দুধ দাগ পিস্তলের গুলি পিঠেই চলেছে তার গায়ে। দারোগা গুলি করছে, দীপক গুলি করছে, আর এদিকে দুটো কনস্টেবল ঘটোৎকচের শালের গুড়ির মতো ঠ্যাং ধরে টানছে। টানতে টানতে যখন তাকে ভূতনাথের উপর থেকে সরানো গেল, তখন গোটা 12 গুলি খেয়েও সে মরেনি, কিন্তু ভূতনাথ ইতিমধ্যে চলে গিয়েছে। মরবার আগে আমাকে ওর মাংসটা খেয়ে নিতে দে। আজ আমার যে পারণ, আমার আজ পারণ রে। গোঙাতে গোঙাতে এইবারে ঘটোৎকচেরও মৃত্যু ঘটল। আর আর সেই রাত্রিরেই পুরনো গর্তগুলো খুঁড়ে দেখা গেল 4-6 আঙ্গুল মাটির নিচেই রাশি রাশি মানুষের হাড়। কার্তিক আর বনমালী কোথায় গিয়েছে সে রহস্যেরও সমাধান হয়ে গেল সেই রাতেই।